আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের নিয়ে তো অভিযোগ। আর্নিং হচ্ছে না, কি করা যায় বলেন? কি করা যায় বলেন? আপনারা বলেন। প্রবলেম কি কি মনে হচ্ছে? আর্নিং না আসার। আচ্ছা, মোহাম্মদ শাহজাহান, আপনি কি কথা বলেছিলেন? আপনি তো গতকালকে বললেন যে কথা বলে আসবেন। আপনি তো আচ্ছা, না আপনি সম্ভবত আপনি এই ব্যাচের না, বুঝছেন? আপনাকে অন্য ব্যাচে মানে আমাকে অফিসিয়ালি না জানালে আমি কন্টিনিউ করতে পারবো না আপনাকে নিয়ে। গতকালকেই বলে দিয়েছি, এটা অফিসিয়ালি আমাকে জানাতে হবে। ভাই কি বুঝতে পেরেছেন? অফিসিয়ালি না জানালে আসলে কন্টিনিউ করতে স্কোপ নাই, কারণ আমি তো জানি না। কি বোঝাতে পেরেছি? আচ্ছা, আপনারা মাইক্রো ওয়ার্কার্সে আপনাদের কি খবর বলেন তো? অনলাইনে থাকতে হবে প্রচুর, ডাটা এন্ট্রির কাজ পেতে গেলে। আচ্ছা, আপনারা একটু আপডেট করে দিবেন আর্নিং শিটটা, তারপর আমরা আমাদের ক্লাসে যাব। সাবমিট করার পরেই তো আপনাকে আপনার পেমেন্ট চলে আসার কথা। এইটা 14 দিন। পেমেন্ট আপনার অ্যাকাউন্টে সাথে সাথেই চলে আসবে, বাট ওইটা মানে আপনি তুলতে পারবেন না। তোলার জন্য আপনাকে ওয়েট করতে হবে।
শীট দিয়েছি, আপনারা একটু আপডেট করে দেন সবাই। $10, $10, $10 উপরে তো দেখি না। $10, 1-2 ডলার আসলে, $1-2 তো আসলে কোনো আর্নিং না বলা যায়। অ্যাটলিস্ট $20 আর্ন করলে আপনারা উইথড্র করতে পারতেন মাইক্রো ওয়ার্কার্স থেকে। $20 আর্ন করলে মিনিমাম $20 উইথড্র করা যায়। আপনারা হচ্ছে $10 হলে আপনারা হচ্ছে পেপ্যালে উইথড্র করতে পারেন। তো যদি কারো উইথড্র নিয়ে সমস্যা হয় তাহলে আমাকে বললে আমি পেপ্যালে উইথড্র করার ব্যবস্থা করে দিব। ঠিক আছে, আপনারা পেপ্যালে উইথড্র করলে আমি আপনাদেরকে পেমেন্ট করে দিতে পারি, সমস্যা নেই। যদি কারো প্রবলেম হয়ে থাকে যে পার্সোনালি উইথড্র করতে পেপ্যালে আপনার হ্যাঁ, এটা মাইক্রো ওয়ার্কার্স খারাপ না। আপনি $10 হইলো আপনি তুললেন, বা $20 হইলো তুললেন, একটা মান্থলি একটা টিউশন করার মতো যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে আমি বলবো কষ্টটা প্রায় ওইরকমই হয়। উইথড্র নিয়ে কারো প্রবলেম যে আমি কিভাবে উইথড্র করব, এটা নিয়ে প্রবলেম? যদি প্রবলেম হয় আপনাদের ইসে যান, মাইক্রো ওয়ার্কার্সে যান, আমি দেখাই দিচ্ছি কিভাবে উইথড্র করবেন। বা ইউটিউবে ভিডিওস আছে, অনেক ভিডিওস উইথড্র করার জন্য। পিন ভেরিফাইড হচ্ছে যে টাকাটা আপনি ডিরেক্ট নিবেন, ওইটা যদি আপনি ডিরেক্ট নিতে চান তাহলে আপনার ওই অ্যাড্রেস, আপনাকে একটা অ্যাড্রেস দিতে হবে। ওই অ্যাড্রেসে একটা পিন আসবে, ওই পিন দিয়ে আপনাকে ভেরিফিকেশনটা অ্যাপ্রুভ করতে হবে। উইথড্র করার একটা প্রসেসের জন্য পিন লাগে, পিনটা ওরা ম্যানুয়ালি পাঠায়। হ্যাঁ, ঠিকানা গন্ডগোল থাকলে পাবেন না। ঠিকানা এক্সাক্ট দিতে হবে, প্লাস হচ্ছে এক্স্যাক্টলি আসলো, পোস্ট অফিস আপনাকে বাসায় দিয়ে গেল না, তাহলেও পাবেন না। তো আপনাকেও খোঁজ রাখতে হবে একটু যে পোস্ট অফিসে আসলো কিনা। এটা 2 উইকস এর মধ্যে নর্মালি চলে আসে। অনেক সময় দেখা যায় তার চেয়ে বেশিও লাগে, কখনো কখনো 3 বা 4 উইকসও লেগে যায়। জি। আর না, $20 কম পারবেন না। $10 হলে আপনি পেপালে উইথড্র করতে পারবেন। সাইমুল ভাই কেমন আছেন? এই তো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের ক্যামেরাগুলো একটু অন করেন সবাই। সবার ক্যামেরাগুলো অন করবেন, পাহাড় পর্বত সমুদ্র যে যেখানে আছেন।
জামাল স্যার তো 1 মাস পর থেকে 50,000 টাকা আর্নিং এর গ্যারান্টি দিয়ে দেয়। তো হুম, এই যে মাইক্রো ওয়ার্কারি এটা একটু বাংলাদেশ বাংলাদেশে তাহলে সব ইউনিভার্সিটি কলেজ অফ করে দিয়ে সবার উচিত ওনার কাছে ট্রেনিং করা। হ্যাঁ, ওনার কাছে আমারও ট্রেনিং করা দরকার, এত আর্নিং কিভাবে হয়। ধরেন 12টা ক্লাসের পরে মাইক্রো ওয়ার্কার্স এর মতো একটা প্ল্যাটফর্ম ধরায় দিবে যে 8 ঘন্টা আপনার ডিউটি কাজ করে। মাইক্রো ওয়ার্কার্স, পিকো ওয়ার্কার্স এগুলো ধরাই দিবে আমার মনে হয়। তাছাড়া আর কিভাবে সম্ভব যদি জেনুইন করাইতেই চায়। আপনি যদি প্রতিদিন 8-10 ঘন্টা টাইম দেন, মাইক্রো ওয়ার্কার্স থেকেই তো মান্থলি কত সম্ভব, $200 সম্ভব না? যদি প্রতিদিন 8-10 ঘন্টা টাইম দেন আপনি একদম রেগুলার ফুল টাইম জবের মতো। শুধু একটা মাইক্রো ওয়ার্কার্স তো একটা প্ল্যাটফর্ম, এরকম আরো প্ল্যাটফর্ম আছে, পিকো ওয়ার্কার্স, পিকো না কি জানো, যাই হোক। তো হ্যাঁ, তো এরকম 2-3টা প্ল্যাটফর্ম নিয়ে আপনি যদি বসে প্রতিদিন 8-10 ঘন্টা টাইম দেন, মান্থলি 10-12 হাজার টাকা আর্ন করা আমার মনে হয় না খুব বেশি কঠিন হয়ে যাবে। $150 হইলেই আপনার হচ্ছে কত হচ্ছে, 80 টাকা করে হলেই তো 12,000 টাকা হচ্ছে, তাই না? বিষয়টা হচ্ছে এটাই। আচ্ছা, আপনি একটু দেখে নিন যে এফএকিউ, মাইক্রো ওয়ার্কার্স এর এফএকিউ এর মধ্যে ওদের আর্নিং কিভাবে আপনি উইথড্র করবেন এই মেথডটা এখানে দেয়া আছে। এই যে হাউ অ্যান্ড হোয়েন আই গেট পেইড, এখানে যে পেপালের বিষয়টা বলা আছে। $9 প্লাস হইলে পেপাল থেকে নিতে পারবেন। 30 লোকাল ফান্ড ট্রান্সফার ভায়া এই যে ট্রান্সপে, এটার জন্য লোকাল ফান্ড যদি আপনি নিতে চান তাহলে আপনার পিন দরকার হবে, আর এই পিনটা আসবে তাদের হচ্ছে এই ইসে ম্যানুয়াল প্রসেসে, পোস্ট অফিসের মাধ্যমে। once you reach the minimum amount of withdraw, click the withdraw tab, withdraw ট্যাবে যাবেন।
টপ মেনু থেকে দেন ক্লিক দ্য প্লেস এ নিউ উইথড্র রিকোয়েস্ট লিঙ্ক। উইথড্র মেথড আপনি চুজ করবেন। পেপালে যেটা দরকার হবে, পেপালে জাস্ট ইমেল অ্যাড্রেস হলেই হয়ে যায়। যে ইমেল অ্যাড্রেস দিয়ে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা, মনে করেন বিকাশের মতো। তো আমরা বিকাশে টাকা পাঠাইতে হলে কি করি, বিকাশ নাম্বারটা শুধু আমাদের দরকার হয়, তার পিন নাম্বার বা আনুষঙ্গিক কিছুই কিন্তু আমার লাগে না। ঠিক সেম ভাবে আপনি যার পেপালে অ্যাকাউন্ট, যার পেপালে হচ্ছে উইথড্র করবেন, তার ইমেল অ্যাড্রেসটা হইলেই আপনি তার পেপালে টাকা করে ট্রান্সফার করে দিতে পারবেন। দেন আপনি ওই অ্যাকাউন্ট থেকে নিয়ে নিতে পারেন। সো আপনাদের যদি প্রবলেম হয় পিন টিন হাবি জাবি, তাহলে আমি বলবো পেপালে উইথড্র করেন, এটা আমি আপনাদের ব্যবস্থা করে দিব। পেপালে হচ্ছে এখানে যে 7.5% তারা নেবে। হুম, ডলারে ডিপেন্ড করে, 82, 83, 84 এরকম পাবেন। এক এক সময় এক একটা হয়, এটা স্টেবল না। ধরে রাখেন 80, 80-র নিচে আসবে না, এই আর কি। তারপর পেমেন্ট ওয়ার্কার্স, আচ্ছা, এই যে উইক এভরি, তারা হচ্ছে ওয়েডনেসডে আর সানডেতে হচ্ছে ই করে, মানে পেমেন্ট দেয়। রিকোয়েস্টেড উইথড্র অ্যামাউন্ট ইউজিং ব্যাংক ট্রান্সফার ভায়া ট্রান্সফার উইথ ক্রেডিট লোকাল উইটি, এতদিনের মধ্যে তারা ব্যাংক ট্রান্সফারে ইয়ে করে দেয়, দিয়ে দেয়। তো এই আর কি। আর এই যে মাইক্রো ওয়ার্কার্স পিন, এই পিনটা নেওয়ার জন্য আমাদের এই সিস্টেমটা আছে যে উইথড্র রিকোয়ার্ড এ পিন ইন অর্ডার টু অ্যাক্টিভেটেড ইওর পিন ইজ মেইলড ইওর হোম মেইলিং অ্যাড্রেস। দেখেন বলে দিয়েছে তারা যে কিভাবে আপনার এটা হবে। মাইক্রো ওয়ার্কার্স এর পিনটা নিতে হলে আপনার মেইলিং অ্যাড্রেসে তারা প্লেস করবে। প্রথমে আপনাকে রিকোয়েস্ট করতে হবে, এটা অটোমেটেড প্রসেস। পিন দিয়ে আপনি ভেরিফাই করলে দেন আপনার উইথড্র প্রসেসটা অ্যাক্টিভেট হয়ে যাবে, আপনি টাকা লোকালিও নিতে পারবেন। পিন ডেলিভার ক্যান বি 1 থেকে 4 উইকস, তারা বলে দিয়েছে, ডিপেন্ডিং অন ইওর মেইলিং সার্ভিস অ্যান্ড লোকেশন। বুঝতেই পারছেন, আমার বাড়ি যদি হচ্ছে কোনো একটা অজপাড়া গায়ে হয়, তাহলে হয়তো আমি কেয়ামতের আগে নাও পেতে পারি। তো এটা ডিপেন্ড করছে। হুম, হুম, এই তো অবস্থা। তারপর হচ্ছে এজন্য অ্যাড্রেসটা ভালো করে দিতে হবে। হ্যাঁ, তো পোস্টমাস্টারের সাথে একটু খাতির করে রাখবেন, জাস্ট যাতে আসলে আপনাকে জানায়, বা আপনি তার ফোন নাম্বারটা নিয়ে রাখলেন, মাঝে মাঝে ফোন দিয়ে খোঁজ নিলেন। তো একবার পিন নাম্বার তারা যদি আসে, আপনি যদি না পান, তাহলে আবার তাদেরকে অ্যাপ্লাই করার জন্য আপনাকে $2 তাদেরকে দিতে হবে প্রসেসটা আবার করার জন্য। এই তো অবস্থা। আর আপনি তাদের সাথে কন্টাক্ট করার বেস্ট ওয়ে হচ্ছে আপনি অলওয়েজ এই যে এখান থেকে আপনি হচ্ছে এই জায়গায় যাবেন, সাপোর্ট, সাপোর্টে যাবেন। সাপোর্টে গিয়ে এখানে হচ্ছে ইনবক্সেও যেতে পারেন। আচ্ছা, এখানে এই যে সাবমিট, যে কোনো সাবমিট থেকে এই যে উইথড্র অ্যান্ড পিন, তাদেরকে যদি এখানে ওয়ার্কার ইস্যু এইটাতে ক্লিক করে দেন আপনার যে কোনো প্রবলেম তাদেরকে জানান, তারা আপনাকে রিপ্লাই করবে। ঠিক আছে? তো তারা আপনাকে অ্যান্সার দিবে যে ইফ ইউ আর আচ্ছা রেফারিং টু জব ইন্টার, আচ্ছা। তো আপনাকে প্রবলেমটা লিখতে হবে এখানে সাবজেক্ট, এবং এটাকে একটু ব্রিফলি লিখে দেন, 2-3 লাইনে লিখে দেন।
যদি আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো ঝামেলা হয়, তারা এটা করে দেয়, প্রবলেম সলভ করে দেয়, আপনার এটা দেখে প্রবলেম সলভ করে দেয়। যে কোনো ধরনের প্রবলেম তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই প্রসেসটা। হ্যাঁ, পেপালে নিলেই ভালো। কারো পেপাল থাকলে তার পেপালে নিয়ে নেন, সেখান থেকে টাকা নিয়ে নেন, হয়ে যায়। আর যদি কারো পেপাল না পান আমাকে বলবেন, আমি ব্যবস্থা করে দিব, সমস্যা নেই। কিন্তু আপনাদের তো উইথড্র করার মতো আর্নিং মনে হয় কারোরই নাই। একজনের, কার যেন দেখলাম $10। একটা একটা উইথড্র করতে পারলে কিছুটা ভালো লাগা কাজ করবে, দেখবেন টাকা আসলে পরিমাণ যাই হোক, কিছুটা ভালো লাগবে, আগ্রহ পাবেন। বাট এই $1-2 করে পয়সা গুনে আসলে আগ্রহ থাকে না, এটা খুব স্বাভাবিক। আচ্ছা, আমরা আর এসিও, এসিও ক্লার্কের কি অবস্থা? এসিও ক্লার্কে কি আপনারা করেছিলেন কি, হচ্ছে আর্টিকেল রাইটিং এর জন্য সার্ভিস রেডি করেছিলেন এসিও ক্লার্কে? এসইও ক্লার্কে কোনো সমস্যা নাই এখন। আর এসইও ক্লার্কে আর্টিকেল রাইটিং বা হচ্ছে কন্টেন্ট রাইটিং এ মানে সাথে সাথে না হইলেও খুব দ্রুতই অ্যাপ্রুভ করে দিচ্ছে সার্ভিসগুলা। তো যাদের ক্ষেত্রে এই অ্যাপ্রুভাল জনিত প্রবলেম ছিল, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা সার্ভিস দেন, এখন হচ্ছে আজকেই দিয়ে দেন। যারা এখনো দেন নাই, এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এবং অন্যান্য ব্যাচে আমি দেখেছি যে তারা এসইও ক্লার্কে কন্টেন্ট রাইটিং এর ভালোই কাজ পাচ্ছে। আপনি এসইও ক্লার্কে 500 ওয়ার্ডের একটা কন্টেন্ট রাইট করে দেন, $2 বা $1 সার্ভিস নিয়ে আপনি আপাতত ট্রাই করেন। এখানে টাকাটা ইস্যু না, প্রথমে একটু ট্রাই করে দেখেন যে কাজটা পাচ্ছেন কিনা, আশা করি পাবেন। এখানে ইউটিউব সংক্রান্ত সার্ভিসের ক্ষেত্রে প্রবলেম করছে। তো ইউটিউব সংক্রান্ত সার্ভিসগুলাই বেসিক্যালি যাদের আগে ছিল তাদেরগুলা মানে হাওয়া করে দিয়েছে, একদম ইয়ে করে ডিলিট করে দিয়েছে। বাট আর্টিকেল রাইটিং এর বিষয়টা সমস্যা করছে না। এবং এখানে আপনাদের এসইও ক্লার্কে আইডি তো সবারই আছে মনে হয়, একজন কি একটু শেয়ার করতে পারে? আমি একটু কিছু মানে কিছু বিষয় একটু দেখাই দিই। জি, করেন। আচ্ছা, অন্য কেউ একজন দেন। কিনবেন কেন? আপনার তো 50টা দেয়াই আছে। ও আচ্ছা, কেনার জন্য ইয়ে লাগবে, কার্ড লাগবে, ডুয়াল কারেন্সি কার্ড অথবা পেপার লাগবে। জি, হোমে যান, হোম থেকে জবে যান। আচ্ছা, জবে, জবে এইভাবে গেলে হবে না, আপনাকে একটু নিচে আসেন তারপরে যান। হ্যাঁ, জব থেকে যে আর্টিকেল রাইটিং ওইটাতে যান। হ্যাঁ,
দেখেন 41টা কাজ অলরেডি আছে, এবং ফাইবারের মতো এমন না যে মানে 2 মিনিট পরে আবার সে চলে যাবে, সে থাকবে এখানে। তো এখানে দেখেন যে নিড 500 প্লাস ওয়ার্ড, তার কপিসকে ফ্রি, সে $3 নিতে চায়। তো এই যে কাজগুলা, নিড এসিও কন্টেন্ট রাইটার ফর ডায়েট, কি কিটোজেনিক, হ্যাঁ কিটোজেনিক, এখানে এই যে বিভিন্ন নিশের বা বিভিন্ন হচ্ছে টাইপের আর্টিকেল লাগবে। তো আপনারা এই কাজগুলা কিন্তু করতে পারেন, একদিনেই বসে সবগুলাকে সুন্দর করে করে রিকোয়েস্ট করেন। এখান থেকে যদি একটা দুইটাও পান, আবার বড় বড় কাজও আছে। দেখেন, রাইটার নিডেড ফর লং টার্ম প্রজেক্ট, ম্যাক্সিমাম $70। তো বড় কাজও এখানে পাবেন। আর্টিকেল রাইটিং নিয়ে গিগ করেন, এই গিগে সমস্যা করছে না, বা এসইও ক্লার্ক সমস্যা করে না। তো একটা গিগ করেন আপনারা, এখানে একটা সার্ভিসই করেন। আমি বলবো আপাতত আর্টিকেল রাইটিং এর সার্ভিসটা করে দেখেন, রিকোয়েস্ট করে কাজ আসে কিনা। ঠিক আছে, দেখবেন যে টোটাল বিট জিরো। প্রথমটা দেখেন, কোনো বিডই নাই, একদম জিরো হয়ে আছে। তো প্রতিদিনই কিছু না কিছু এখানে পাবে। এবং আচ্ছা, আমি দেখি নাই সবারটা। আচ্ছা, আমরা এই যে এসইওর সময় আপনার কন্টেন্টটা দিয়েন, তখন দেখবো না, সমস্যা নেই। ক্লাসের সময় দিয়েন। আচ্ছা, তো এখানে এভাবে আপনারা বিট করেন এসইও ক্লার্কে। পাশাপাশি ফাইবার তো আছেই, ফাইবারে অলওয়েজ বিট বাই রিকোয়েস্ট পাঠাচ্ছেন। আহ, আর আপওয়ার্কে কি অবস্থা, সবার অ্যাকাউন্ট কি ভেরিফাই হয়েছে, নাকি আমি যে এক দুইজনের ক্রিয়েট করে দিয়েছিলাম সেগুলাই আছে, আর মনে হয় কয়েকজন করেছেন? আপনি তো ক্লাসে ছিলেন না, এই আপনারটাই খুলে দেওয়ার দরকার ছিল। আমরা তো পার্স হ্যাঁ, আপনাদের আমি যতগুলোকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছি, সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। ম্যাক্সিমাম দুই একজনের প্রবলেম হয়েছে, বাট আমি ওরকম প্রবলেম পাই নাই যে অ্যাপ্রুভ হয় নাই। আচ্ছা, সার্ভিস বানিয়ে তারপর বিট করেন। আগে সার্ভিস বানান, এরপরে বিট করেন। 41 জনকেই করবেন, যারা অলরেডি কাজ মানে, আচ্ছা কিছু কিছু বিট করতে পারবেন না, কারণ তারা অলরেডি মনে হয় হায়ার করে ফেলেছে। তো যতজনকে পসিবল সব বিট করেন। কতগুলা পাঠিয়েছেন? আরো পাঠান, ধৈর্য পরীক্ষা এটা। আপনাদের আগের ব্যাচে একজন ছিল, 176টা বায়ার রিকোয়েস্ট পাঠানোর পরে 177তম বায়ার রিকোয়েস্টে সে কাজ পেয়েছে। এটা অনেকটা লাকও আছে এখানে। আর একটু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে পাঠানো, সবাইকে একভাবেই না পাঠানো, তাইলে দেখা যায় যে অনেক সময় কাজ করে।
লিখে রাখবেন, 10টা 12টা হচ্ছে স্যাম্পল লিখে রাখবেন, টেমপ্লেট লিখে রাখবেন একটা নোটে, 10টা 12টা ক্যাটাগরিতে। যখন বায়ার রিকোয়েস্ট পাবেন, জাস্ট কপি পেস্ট করেই দিবেন না, ওখান থেকে যেটার সাথে ম্যাচ করে ওইটা দিবেন, পাশাপাশি দু এক লাইন এদিক সেদিক করে আরেকটু অ্যাড করে দিবেন। দেখবেন যে এভাবে দিলে হচ্ছে ইয়া থাকবে, ধৈর্যটা থাকবে। আর প্রত্যেকটা বায়ারকে যদি আলাদা আলাদা ভাবে লিখে লিখে পাঠানোর ট্রাই করেন, তাহলে ধৈর্য আসলেই থাকে না। তো এটা সত্য কথা। তো 10-12টা স্যাম্পল লিখে রাখে, তারপরে হচ্ছে সেইভাবে পাঠানোর ট্রাই করে। একটা স্যাম্পল আচ্ছা, অ্যাকাউন্ট করে রেখে দিয়েছেন। এখানে আচ্ছা ই করেন, শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, আপনার রাতে কি গ্রুপে আসেন, মানে রাতের দিকে বা অন্য কোনো টাইমে সবাই মিলে কি কোনো কাজ টাজ করেন? মনে হয় করতেন কয়েকদিন, নাকি আপনাদের গ্রুপ না? গ্রুপে করলে নলেজটা একটু বাড়ে, মানে একজন হয়তো ক্লাসে সবাই সবকিছু ওইভাবে ইয়ে হয় না, মাথায় আসে না, এটা স্বাভাবিক। কারণ একটা ক্লাসের 100% তো আর আসে না। এই জন্য গ্রুপে যদি আপনারা কোনো একটা বিষয় নিয়ে শেয়ার করেন, কে কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছেন, অ্যাটলিস্ট এটাও যদি প্রতিদিন রাতে কয়েকজন বসে একটু সবাই সবারটা দেখেন, কিছুটা আইডিয়া হবে যে কারটা ভালো হচ্ছে, কিভাবে ভালো করা যেতে পারে। এগুলো আসলে 1-2 দিনেই ভালো হবে এমন না, একটু প্র্যাকটিস করে করে নিতে হবে। পাশাপাশি কে কোথায় কতটুকু কাজ করলেন, মাইক্রো ওয়ার্কার্সে কার কতটুকু ইমপ্রুভ হলো, এসইও ক্লার্কে কে কতটুকু কাজ করলেন। তো এটা যদি শেয়ার করা হয়, কাজের স্পিডটা থাকে, না হলে স্পিড থাকে না, ভুলে যাওয়া যাওয়া লাগে। এটা দরকার। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আপনার অ্যাকাউন্ট তো 100% করে ফেলেছেন। ভালোই, ভালোই করেছেন। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, এসইও ফর ওয়েবসাইট। আচ্ছা, আপনার ইয়ে টাইটেল কি দিয়েছেন? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, যান আপনার হচ্ছে সে যান, হোম হোম পেজে যান, বা ফাইন্ড ওয়ার্ক এইটাতে যান। হ্যাঁ, তো এখানে দেখেন আপনার টোটাল 50 কানেক্টস আছে। তো এখানে দেখেন ছোট ছোট কাজ আছে কিনা। ছোট ছোট কাজের এটা অনেক বড় ব্যয়, এক এক লাখের বেশি ডলার সে স্পেন্ড করেছে আপওয়ার্কেই। দেখেন, এসইও ফর ওয়েবসাইট যেটা, তো এটা আমার দরকার নাই। তো আমার লাগবে, হ্যাঁ, আমাদের লাগবে ছোট ছোট বায়ার, আগে ছোট ছোট কাজ করে এক্সপিরিয়েন্স হতে হবে। সোশ্যাল মিডিয়া, সে কি চাচ্ছে এটা একটু দেখেন।
হুম। Pinterest কাজ পেলে সমস্যা নাই। এটা ইনস্টাগ্রামের মতোই এই ধরনের বায়ারকে নক করতে পারে। ঠিক আছে, খুবই, হ্যাঁ, খুবই বিগিনিং লেভেলের কাজ। সোশ্যাল মিডিয়া এক্সপার্ট, তার ফ্যামিলির ওয়েবসাইট আছে, এবং সেটার সোশ্যাল মিডিয়াগুলো ম্যানেজ করে দিতে হবে। তো হ্যাঁ, এটাতে ক্লিক করেন, মনে করেন এটাতে আপনি পাঠাবেন। হ্যাঁ, এখানে ২টা কানেক্ট চলে যাবে, কারণ কাজটা খুব বড় না, ছোট কাজ। তো এভাবে দেখতে হবে যে আসলে আমি কোন কাজের জন্য, যদি এর থেকেও আরো আপনি ছোট কাজ করতে চান তাহলে সেটাও করা যাবে, সেখানে কানেক্ট আরো কম লাগবে। এবং আপনি প্রতিদিন ২টা বা ১টা করে পাঠান। মান্থলি 10টা কানেক্ট, তো 10টা কানেক্টে আমরা তো খুব বেশি পাঠাতে পারি না। তো আপওয়ার্কে উচিত হচ্ছে অনেকটা আমরা জব যেভাবে জব, এইটা 50 কানেক্ট আপনি সব সময়ের জন্য ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। এটা এই মাসের 10টা কানেক্ট দিবে প্রতি মাসে। আর আপনার যদি শেষ নাও হয়, যেটা থেকে যাবে ওইটা পরবর্তী মাসে অ্যাড হয়ে যাবে, ওইটা করতে পারবেন। তো এখানে আপনাকে পুরো, আমরা জব যেভাবে অ্যাপ্লাই করি অনেক সিরিয়াসলি, অনেক কিছু বলে, তো এখানেও অনেকটা সেভাবেই করা উচিত। ফাইবারের মতো না যে আমি কিছু লিখে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিলাম, এটা হওয়া উচিত না, কারণ এখানে আপনার কানেক্ট শেষ হয়ে যাচ্ছে। তো আপনি চাইলেই কিন্তু কন্টিনিউয়াসলি ফাইবারের মতো প্রতিদিন 10টা করে পাঠাতে পারছেন না, অনেক কম পাঠানো যাচ্ছে। আর কানেক্ট, এখানে আপওয়ার্কে প্রপোজাল পাঠানোর জন্য সবচেয়ে বেশি হেল্প করবে আপনার পোর্টফোলিওটা। সেজন্য শুধু না লিখে তার কি লাগবে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার লাগবে। তো কি কি কোন কোন প্ল্যাটফর্মে লাগবে, পিন্টারেস্টে লাগবে, ইনস্টাগ্রামে লাগবে, বা অন্যান্য প্ল্যাটফর্মে লাগবে। তো সেই প্ল্যাটফর্মে আসলে কি করতে হবে, তো পোস্ট দিতে হবে, বা তার হচ্ছে ফলোয়ার বাড়াতে হবে, তাই না, বা এটা রান করতে হবে। তো সেই কাজগুলা আপনি যেমন একটা পোস্ট নিজে একটা সুন্দর করে ডিজাইন করে সেটার স্ক্রিনশট নেন। তারপরে হচ্ছে এর আগে তো আপনি সম্ভবত করেছিলেন, আমাকে একটা দেখিয়েছিলেন একটা। হ্যাঁ, দরকার হয় পোর্টফোলিওটা একটু চেঞ্জ করে দেন, যে একটা বায়ারের জন্য একরকম, যে যেমন চাচ্ছে তাকে সেভাবেই। কেউ পিন্টারেস্ট চাচ্ছে, হচ্ছে ইনস্টাগ্রাম চাচ্ছে, টুইটার চাচ্ছে, এখানে আমি ফেসবুকেরটা দিলে তো আর হচ্ছে না, তাই না? তো এভাবে করে আপনি যে যেটা চাচ্ছে সেভাবে আপনি কিছু পোর্টফোলিও রেডি করেন, রেডি করে করে তারপরে হচ্ছে বায়ারকে পাঠান। দেখবেন যে যেহেতু এটা একটু অ্যাডভান্স লেভেলের, মানে যারা ফ্রিল্যান্সার তাদের জন্য, যাদের এক্সপিরিয়েন্স আছে, সো আমাকে ওইভাবে একটু কষ্ট করে দিতে হবে। শুধুমাত্র লিখে দিলেই বায়াররা এখান থেকে আমাকে হায়ার করবে এটার সম্ভাবনা কম। হতে পারে হায়ার অনেকে এন্ট্রি লেভেলেও করছে, যে কোনো প্ল্যাটফর্মে কখনো কাজ করেনি, তার শুরুটাই আপওয়ার্ক এবং সেখানেই কাজ করছে, এরকম অ্যাভেলেবল আছে। সো এভাবে করেন, আই থিঙ্ক একটু ইয়া হবে, বেটার হবে। আর ক্লায়েন্টকে একটু দেখে নিবেন যে কোন দেশি, তার রিভিউ গুলা কেমন, এটা একটু দেখে নিবেন। ইউকে ভালো। ইউকে ইউএস এর বায়ার ভালো, তারা। সাবমিট প্রপোজালে ক্লিক করেন। কভার লেটার, আচ্ছা।
আপনার কত কানেক্ট ইয়া হবে সেটা, ছবিটা কেটে দেন, সমস্যা নেই। না হয়নি, নিচে আসেন। এই যে দেখেন আপনার এখানে কত ডলার আপনি বিট করবেন, ডলার দিতে হবে। তারপর হচ্ছে এখানে শুধু উপরেরটা, নিচের গুলা ডিফল্ট ভাবে আসবে। তারপর হচ্ছে হাউ লং উইথ দ্য প্রজেক্ট টেক, এখানে কয়েকটা অপশন আছে, সেই অপশন এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। একটা কভার লেটার দিতে হবে, নিচে অ্যাডিশনাল ডিটেল, এবং অ্যাটাচমেন্টে আপনার পোর্টফোলিওটা দেওয়ার ট্রাই করবেন। পিডিএফ করে দেন, পিডিএফ করে 2-3 পেজের যে পোর্টফোলিওটা হবে সেটার পিডিএফ করে তারপরে দেন। দিয়ে সাবমিটে প্রপোজাল দিলে এটা সাবমিট হয়ে যাবে। জি। আচ্ছা, পোর্টফোলিও কিভাবে বানাতে পারি সেটা তো, জি। আচ্ছা, আপনি দেন। তাহলে তো ভালো, আপনার তো অলরেডি আছে এক্সাম্পল। ওটা কি আগে কানেক্ট ছিল? আচ্ছা, যেগুলো প্রবলেম হয় না আপাতত ওগুলাই করেন। আচ্ছা, মনে করেন আমি জাস্ট আপনাদের কিছু আইডিয়া দিচ্ছি যে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করেন বা ম্যানেজ করেন, সেক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই হতে পারে, বা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করেন, সেটার ক্ষেত্রেও হতে পারে। তো আপনার এই পেজ দিয়ে আমি দেখে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, তো একটা পেজে আসলে কি কি থাকে, একটা আমরা যখন একটা পেজ ক্রিয়েট করি তখন সেটার মধ্যে বেসিক্যালি পেজ সেটআপ এবং অপ্টিমাইজেশন, এই কাজটার ক্ষেত্রে যে একটা প্রফেশনাল পেজ তৈরি করার জন্য বেশ কিছু চেকলিস্ট আমরা ফলো করি। যে আমার প্রোফাইল পিকচার থাকবে, কভার ফটো থাকবে, স্টোরি কন্টেন্ট থাকবে, তারপর ট্যাব থাকবে, বিজনেস ক্যাটাগরি থাকবে, ওয়েবসাইট থাকবে। তো এরকম অনেকগুলা বিষয় মেনটেন করেই কিন্তু আমাদের একটা পেজ তৈরি করা হয়ে থাকে। সো আমি যখনই একটা ক্লায়েন্টকে বলবো যে আমি তোমার পেজটা প্রফেশনাল করে দিতে পারি বা ম্যানেজ করে দিতে পারি, তখন তাকে এই বিষয়টা বোঝানো যে আমি আসলে কি করেছি। মনে করেন এটাকে আমি জাস্ট এখানে এটাকে নিলাম, যে পেজের এই অংশটাকে, এটা আমরা ক্যানভা দিয়েও করতে পারি বা যে কোনো সফটওয়্যার দিয়েই করতে পারি।
দুই পাশে আমি একটু জায়গা রাখলাম যাতে লেখা যায়। তো আমার এখানে, আপনার এখানে ভিডিও আছে, একটা কভার ভিডিও, কভার ফটো থাকতে পারে। তো আমি এখান থেকে জাস্ট এই বিষয়গুলোকে মেনশন করলাম যে যদি আমি এটাকে ভিডিও মনে করি, যে আমি এটা ফটো দেই নাই, ভিডিও দিয়েছি। সো আমি এখানে লিখলাম যে কভার কভার ভিডিও। তো এটা আমি দিয়েছি। এরপরে আচ্ছা, এটা আমি এখানে রাখলাম। তারপর কি হতে পারে, তারপর এখানে থাকতে পারে হচ্ছে এটা থাকতে পারে। তো এটা আমি দেই প্রোফাইল বা বিজনেস লোগো, এটা হতে পারে। তো এটা রাখলাম। এরপরে হতে পারে এখানে এটা আমি রাখলাম যে এটা হচ্ছে পেজ ইউআরএল। পেজ ইউআরএল। ক্রিয়েট না দিয়ে পেজ ইউআরএল দিলাম। তারপরে হচ্ছে হতে পারে এটা এটাকেই আমি এখানে রাখলাম। ব্যাপারগুলো কিন্তু আমরা মোটামুটি সবাই জানি যে আসলে একটা পেজের কি কি থাকে, কিন্তু যখন আমি ক্লায়েন্টকে একটু বুঝাই দিতে পারবো যে আসলে একটা পেজের কি কি থাকা উচিত, তো ক্লায়েন্ট কিন্তু এটা একটু চিন্তা করবে যে না, তার হচ্ছে সে যেটা চাচ্ছে সেটাই পাবে আশা করা যায়। তারপর হচ্ছে কল টু অ্যাকশন বাটন। তারপরে হতে পারে এগুলা হচ্ছে পেজ ট্যাব, ট্যাব সেটআপ। এগুলাকে আপনি আরো আলাদাভাবেই করতে পারেন। আচ্ছা,
তারপর হচ্ছে এখানে যদিও এটা ডিফল্ট থাকে, সো আপনি এটাও দেখাতে পারেন। মেসেজ বাটন, নর্মালি এই জায়গার মধ্যেই কিন্তু এতগুলো আমরা দেখাতে পারি। এরপরে আমি যদি এটাকে আরেকটু করে দেই, যে এটা হচ্ছে পেজ ইউআরএল, তারপরে হচ্ছে এটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে ক্যাটাগরি, তারপর হচ্ছে এগুলা হচ্ছে পেজ ট্যাব, এটা হচ্ছে বাটন, এটা হচ্ছে মেসেজ বাটন, এটা হচ্ছে আপনার কল টু অ্যাকশন বাটন, এই তো মোটামুটি। এটা কিন্তু আমি রেখে দিতে পারি, যে এটা ক্লায়েন্টকে দেখাতে পারি যে আমি একটা পেজ সেট আপ বা পেজ ক্রিয়েট করার সময় এই বিষয়গুলোকে ফলো করি বা এগুলা তুমি পাবা। আচ্ছা, এটা আমি সেভ করে রাখলাম ডেস্কটপে, এটা আমি সেটা সেভ করে রাখলাম। এরপরে আসি এই অংশটা। তো এখানে আসলে কি কি থাকা উচিত, সবকিছুই আছে কিনা। আচ্ছা, এটা ডিফারেন্ট হতে পারে এক একটা বিজনেসের জন্য, আমি এটাকেই দেখাই। আমি এখানে একটু জায়গা রাখি। এখানে আসি হচ্ছে প্রথমেই, এটা জাস্ট, এটা কি বলে, লাইট লাইট শট, জি জি, লাইট শট। আপনি যে কোনো জায়গা থেকে, আমার এটা ইজি হচ্ছে এজন্য আমি এটা দিয়ে দেখাচ্ছি, ক্যানভা দিয়ে করতে পারেন, যে কোনো জায়গা দিয়ে জায়গা থেকে করতে পারেন। এটাকে এভাবে লিখতে পারেন, অ্যাড্রেস অ্যান্ড ম্যাপিং। ম্যাপিং বানান কি ঠিক আছে? ডাবল পি হবে নাকি? আচ্ছা আচ্ছা, এখানে অ্যান্ড কই গেল বুঝলাম না। তারপর এইটা কি, এটা কোথায় কি দিয়েছিলাম ভুলে গেছি তো। বিজনেস ডেসক্রিপশন, ডেসক্রিপশন, তারপর হচ্ছে এটা সম্ভবত অ্যাবাউট বিজনেস। আচ্ছা, তারপর হতে পারে আর কি কি আছে এখানে, ওয়েব অ্যাড্রেস,
ফোন নাম্বার, এটা দরকার নাই। এটা সময় নিয়ে করলে আমার ছোট বড় হয়েছে, এটা সমান করে দিলে আরো সুন্দর লাগতো। যাই হোক, আপনারা বুঝে নিন। জি, ফাইবারে ইউজ করতে পারবেন, অবশ্যই ফাইবারে ইউজ করবেন। এক্সাম্পল হিসেবে দিবেন, যে আমরা গিগে যে এক্সাম্পল দেই সেখানে দিবেন। যত সুন্দর করে এক্সপ্রেস করতে পারবেন ততই ভালো। হ্যাঁ, এটাকে আপনি একটু মার্ক করে দেন, এটাকে মার্ক করে দেন, এটাকে মার্ক করে দেন। তারপর এটাকে সেভ করেন। এরপরে আরো কি কি করা যায়, মনে করেন আমি শপ অ্যাড করব, ঠিক আছে? আচ্ছা, এটার আমরা অ্যাবাউটে যাই। অ্যাবাউট থেকে, এখান থেকে আপনি মার্ক করে দিতে পারেন, প্রবলেম নাই। আবার এখানে হচ্ছে ট্যাব গুলাকে আলাদাভাবে মার্ক করে দিতে পারেন। মনে করেন আপনি হচ্ছে আহ, কোনো একটা ট্যাব আনছেন, যে মনে করেন আমরা এফবি, ফেসবুকের যে অ্যাপগুলো আছে, আমরা ফেসবুকের পেজে যে অ্যাপগুলা দিয়ে থাকি, নর্মালি ইউটিউবের হচ্ছে ট্যাব, বা হচ্ছে ইনস্টাগ্রামের ট্যাব, টুইটারের ট্যাব, যে ট্যাবগুলো ফেসবুক ব্যবহার করতে দেয় আমাদেরকে। তো এগুলা দু একটা ইউজ করে সেটাকে আপনি স্পেশালি দেখান, যে আপনি এই ট্যাবগুলো মানে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে? আবার যে পেজে ইউটিউবের ট্যাব আছে, ইনস্টল, এই যে জাস্ট ইনস্টলে ক্লিক করেন। ক্লিক করলে আপনার পেজ চাইবে যে কোন পেজে আপনি ইনস্টল করবেন। এখানে পেজ চাইবে, পেজ সিলেক্ট করে অ্যাড ট্যাব দিয়ে দেন। এটা খুবই মানে কঠিন কোনো বিষয় হবে না। এটা আমি যদি দেখাই, দারাজ, দারাজে সম্ভবত আছে। জি। বক্সের মেথডটা আগে ছিল, পুরোনো মেথড ছিল।
ওয়েবসাইট ইন্টিগ্রেশনটা, তো এই যে তাদের যে HTML5 এই প্রসেসে অ্যাড করতে পারেন। জি। তো এখানে মনে করেন ইউটিউবের যে ইন্টিগ্রেশন বা ইনস্টাগ্রাম, এখানেও দেখেন আলাদা ট্যাব আছে। তো এগুলাকে আপনি ফোকাস করতে পারেন যদি মনে করেন এটা আপনি ফোকাস করতে চাচ্ছেন। পেজের সাথে ইউটিউবের চ্যানেলটা অ্যাড করা বা হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা অ্যাড করা। তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে আসবে কিনা, কাজ করে কিনা। হ্যাঁ, এটা কাজ করছে সম্ভবত। তো অন্যান্য সোশ্যাল মিডিয়া, এখানে যে সোশ্যাল মিডিয়াগুলা তারা রেখেছে, এগুলো আমরা পেজের সাথে অ্যাড করতে পারি, এই ব্যাপারগুলো দেখাতে পারে। ঠিক আছে। আচ্ছা, যদি ওইটা প্রবলেম হয়, আপনি হচ্ছে ওয়েবসাইট ইন্টিগ্রেশনের কাজ নেন, তারপরে হচ্ছে যদি প্রবলেম হয় আমাকে বলবেন। ঠিক আছে। আচ্ছা। এরপরে এগুলাকে কি করতে পারেন, মনে করেন একটা পোস্ট, এই পোস্টটাকে আপনি এভাবে একটু ব্রিফ করে দিতে পারেন, যে পোস্টের এখানে কি থাকবে, ডেসক্রিপশন থাকবে, তারপর হচ্ছে এটা আম, কোন ধরনের পোস্ট সেটা দেন। তারপর হচ্ছে এখানে এই যে এইটা সম্পর্কে একটু বলেন। তো এটা ক্যারোসেল অ্যাড বা ক্যারোসেল পোস্ট, সেটা বলেন। আবার পোস্ট ফটো সম্পর্কেও আপনি বলতে পারেন যে আপনি পোস্ট ফটো ক্রিয়েট করে দেন, কন্টেন্ট ক্রিয়েট করে দেন। তারপর এখানে লিংক, এটা সম্পর্কে বলেন। ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলা, এগুলা সম্পর্কে বলে আপনি একটা পোস্টের, আপনি যে পোস্ট ডিজাইন করতে পারেন বা অ্যাড ডিজাইন করতে পারেন, সেটা সম্পর্কে কিছুটা বলেন। বা একটা আপনার পোর্টফোলিওর মধ্যে আলাদা আলাদা ভাবে রাখেন, যে একটা পেজ ক্রিয়েটের বিষয়টা, পেজের মধ্যে কি কি থাকে, প্রত্যেকটা বিষয় একটা পোস্টের মধ্যে কি কি থাকবে, সেই ব্যাপারগুলো। তো এটা তো গেল হচ্ছে ফেসবুকের বিষয়। তো ঠিক তেমনি ভাবে আপনি যদি ইউটিউবেরটা, আমি এটা কেটে দিচ্ছি, এটা লিখছি না। ঠিক তেমনি ভাবে ইউটিউবের ক্ষেত্রেও এভাবে করা যেতে পারে, আই থিঙ্ক। তো মনে করেন এটার ক্ষেত্রেই আমি যদি দেখি, যে কোনো ভিডিও, এটার ক্ষেত্রেই দেখেন। তো এই ভিডিওর ক্ষেত্রে কি কি হতে পারে, যে আপনি একটা ভিডিও যে অপটিমাইজেশন করে দেন, সেই অপটিমাইজেশন মেথডটা আসলে কি কি হতে পারে, কোথায় চেঞ্জটা আনা যেতে পারে। তো আমরা কি করি, আমরা নর্মালি ভিডিও অপটিমাইজেশন চেকলিস্ট এই জায়গা নিয়ে কাজ করি, তাই না? তো এটা যদি আমি থিমটা চেঞ্জ করে নিই, আই থিঙ্ক ডিফল্ট কি ব্ল্যাকই। আচ্ছা। তো ভিডিও এসইওর ক্ষেত্রে, ভিডিও এসইওর প্রত্যেকটা পার্টকে আপনি একটু ব্রিফ করে দেন। লাইক হচ্ছে এটা সম্পর্কে একটু বলেন, যে এখানে চেক লিস্টটা সম্পর্কে আপনি এটা কিভাবে মেনটেন করেন, বা এখানে কি কি বিষয় আপনি মেনটেন করেন। এমন একটা ভিডিও নেন যেটার হচ্ছে সবগুলা ক্রস, এমন একটা ভিডিও নেন যেটা সবগুলা টিক আছে, তো আপনি আফটার বিফোর করে দেখায় দেন। তারপর হচ্ছে আহ, এভাবে নিজে একটা ভিডিও আগে খুব খারাপ ভাবে আপলোড করেন, যেটা সবগুলা ক্রস থাকবে। আবার ওই ভিডিওটাকে অপটিমাইজ করে সবগুলা টিক করে আপনি আরেকটা স্ক্রিনশট নেন, সেটা দিয়ে আপনি আফটার বিফোর দিয়ে ডিফারেন্সটা বুঝিয়ে দিতে পারেন। বা অন্য কোনো ভিডিও থেকেও আপনি এটা নিতে পারেন, এটা কোনো প্রবলেম না।
এটা একটা ওয়ে হতে পারে। তারপর হচ্ছে ভিডিও ট্যাগের বিষয়টা হতে পারে, যে আপনি এই ভিডিও ট্যাগ সম্পর্কে একটু বলে দেন। ঠিক আছে, এই যে র্যাঙ্ক সম্পর্কে বলেন, ভিডিও ট্যাগ কতগুলা হওয়া উচিত সেটা সম্পর্কে বলেন। তো এই এই প্রসেসের যে আমরা যে কাজগুলা করি, যে যে পার্টে কাজগুলা করি, ওইগুলাকে স্ক্রিনশট দিয়ে আপনি একটু ব্রিফ করে ওই যে কাজটা আপনি সার্ভিস হিসেবে দিচ্ছেন বা গিগ তৈরি করছেন বা যে বায়ারকে পাঠাচ্ছেন, এইভাবে নিজের কিছু পোর্টফোলিও তৈরি করে আপনার কাজের। এটা হতে পারে ভিন্ন ভিন্ন ইউটিউবের একটা পোর্টফোলিও হতে পারে, যে টোটাল আপনি ইউটিউবের সার্ভিস দেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। আবার ফেসবুকের একটা বা দুইটা পোর্টফোলিও হতে পারে পেজের জন্য একটা, যে পেজ ক্রিয়েট করা, কাস্টমাইজেশন করা, বা টোটালি একটা রাখতে পারেন যে কাস্টমাইজেশন থেকে শুরু করে ম্যানেজ করা সব বিষয়গুলো। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও হতে পারে। তো এই যে বিষয়গুলো, এগুলো আমাদের জাস্ট আমরা আমাদের কাজের পার্টগুলোকে স্ক্রিনশট দিয়ে দিয়ে আলাদা করে ব্রিফ করে দিয়ে আমরা একটা পোর্টফোলিও করতে পারি। প্রয়োজনে আপনি এখানে এভাবে দেখিয়ে দেওয়ার পাশাপাশি আপনি হচ্ছে প্রত্যেকটা, আচ্ছা আমি যদি এখানে যাই, এটা আমি, হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ডে করেন, সমস্যা নেই। আমি ওই ওই জায়গাতে আসছিলাম। মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমার কাছে মনে হয় পাওয়ার পয়েন্টে করতে পারলে ভালো। হ্যাঁ, ক্যানভাতেও করা যায়, যার যেখানে ইচ্ছা সে সেখানেই করতে পারে। ক্যানভাতেও প্রেজেন্টেশনের মতো করে করতে পারেন, এখানেও করতে পারেন, যার যেখানে খুশি। যে আপনি প্রথমে একটা নিলেন, আপনার জাস্ট আমি মেইন ইয়েটাই দেখাই, যে আপনি এখান থেকে জাস্ট নেন যে ফেসবুক ক্রিয়েট এন্ড সেট আপ, তো এটা রাখেন। মনে করেন আমি হচ্ছে এটাকে একটু করে দেই, ছোট করে দিই। তো এখানে এরপরে আপনি নিয়ে আসেন হচ্ছে যেটা, যেগুলো আমরা স্ক্রিনশট দিলাম, কোনটা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম, এটা দিয়েছিলাম। তো আপনি এটা সম্পর্কে একটু ব্রিফ করেন, আর এটা সম্পর্কে, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করা দরকার মনে হচ্ছে। আচ্ছা, একটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিবেন, সমস্যা নেই। এটাকে একটু ব্রিফলি বলে দেন, এই পয়েন্টগুলাকে, এই পয়েন্টগুলা নিয়ে। মনে করেন এখানে হচ্ছে, আচ্ছা আমরা আরেকটা নিই, এখান থেকে এটাকে আমরা এখানে রাখি। এটা অনেকভাবেই সুন্দর করে ডিজাইন করা যায় অ্যাকচুয়ালি। এখন ডিজাইন আমরা যদি দেখাতে যাই আসলে টাইম হবে না। হ্যাঁ, এটা অনেক ভালো করে ডিজাইন করা যেতে পারে, জাস্ট আপনারা আপনাদের মতো করে সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন। বা এখানে আমি একটা কালার দিই, আসলে খুব শর্ট টাইমে আমার ডিজাইন মাথায় আসে না।
করা যেতে পারে, সমস্যা নেই। তারপর এটা সম্পর্কে আপনি কিছু টেক্সট এখানে এটা সম্পর্কে একটু বলে দেন যে আপনি কিভাবে করতে পারেন। লাইক আমি এখানে এটা নিলাম। মনে করেন হচ্ছে এটা সম্পর্কে আমি একটু ব্রিফ করে দিলাম। খুব ব্রডলি দরকার নাই, আপনি শর্টলি করতে পারেন। সরি, এটা কপি হয়নি মনে হচ্ছে। এটা অনেক দূরে চলে গিয়েছে, এটা হচ্ছে আমার কপি করার ক্ষেত্রে ভুল। আমি জাস্ট রাফলি দেখাই দিই। মনে করেন এটা সম্পর্কে আমি বলে দিলাম আর কি, একটু ব্রিফ করে দিলাম, এই আর কি। তো এইভাবে এটার একটা দিতে পারেন, এই পার্টটার একটা এখানে টাইটেল দিতে পারেন বা হেডিং দিতে পারেন। তো এইটার সম্পর্কে একটু ব্রিফলি বলে দিতে পারেন, ঠিক আছে? তো এইভাবে এক একটা সার্ভিসের জন্য ২-৩ পেজ করে একটা পোর্টফোলিও করলে আপনি যদি বায়ারকে দেন, বায়ার বুঝতে পারবে যে না আপনি কাজগুলো বুঝতে পারেন বা আপনার কাজটা অনেকটাই প্রফেশনাল। জাস্ট আমাদের কাজগুলোকে একটু ব্রিফ করে দেয়া, এই আর কি। আমি কি মোটামুটি বোঝাতে পেরেছি কিনা? তো আপওয়ার্কের ক্ষেত্রে পোর্টফোলিওটা অনেক ইম্পর্টেন্ট। যদি আপনার পোর্টফোলিও এই সেগমেন্টে দেখবেন যে অনেকেই জাস্ট যে কোনো একটা স্ক্রিনশট নিয়ে একটা ফটোই এখানে দিয়ে দিয়েছে ওই জায়গাতে। তারপর আপনার চেষ্টা করবেন যে প্রত্যেকটা কাজের যেন আমরা বায়ারকে, ধরেন এই কাজটা আমরা একটা বায়ারকে যখন সাবমিট করব, যে তোমার পেজ ক্রিয়েট করেছি এবং সেট আপ করেছি, সাবমিট করার সময়ও কিন্তু আমরা পোর্টফোলিওটাকে ব্যবহার করতে পারি। জাস্ট আমার লেখার ওই জায়গাতে বায়ারের বিষয়গুলো আমি দিয়ে দিলাম, এবং বায়ারকে আমি যখন কাজটা সাবমিট করব, কোনো একটা রিপোর্ট তো দিতে হবে, সেটাও কিন্তু একটা পোর্টফোলিও, যে আমি এক একটা বায়ারকে এক একভাবে রিপোর্ট দিচ্ছি। ঠিক সেম ভাবে আমরা এভাবে ২-৩ পেজের একটা রিপোর্ট করে বায়ারকে দিয়ে দিব। ঠিক আছে, এটা প্রফেশনাল হবে। আর বায়ারের কাজ দেওয়ার সময় আমরা এই মেথড অ্যাপ্লাই করব, এভাবেই আমরা কাজগুলো করব। আচ্ছা, আপনাদের তো আজকে সময় চলে গেল প্রায়। আমি, যদিও এটা দরকার ছিল, আই থিংক। আচ্ছা, পোর্টফোলিও সংক্রান্ত আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলতে পারে। কভার লেটার আপওয়ার্কে নাকি? এটা আসলে ডিপেন্ড করে আপনার হচ্ছে বায়ারের কাজ অনুযায়ী, যে আসলে কভার লেটারের কাজ অনুযায়ী। তো কভার লেটারে ফোকাস রাখা উচিত হচ্ছে আপনার আহ, এখন যে পোর্টফোলিওটা আপনি করলেন, তো এই পোর্টফোলিওটা আপনি অ্যাটাচ রাখবেন বায়ারকে রিকোয়েস্ট করার জন্য। এবং যদি সেখানে আমরা তো নর্মালি হচ্ছে কি করি, আমাদের ফাইলকে অ্যাটাচ করে দিতে পারি বায়ারকে রিকোয়েস্ট করার সময়,
সবসময় একটু সব প্ল্যাটফর্মে কিন্তু এটা সম্ভব হচ্ছে না। তো সে কারণে ড্রাইভারে রেখে আপনি হচ্ছে লিঙ্কটা আপনার বাইরের ওই কভার লেটারের মধ্যে কোথাও একটু করে দিবেন, যে লিঙ্কটা যাতে উনি দেখতে পারে, এভাবে একটু মেনশন করে দেন। ঠিক আছে? তো এখানে আমি আপনাদের যদি স্যাম্পলের কথা বলেন, আপওয়ার্ক তাদের নিজের সাইটেই বলে দিয়েছে। যদি তাদের এটা দেখি, তাদের এই টিপসটা ফলো করলেই বেটার রেজাল্ট পাওয়া যায়। স্টার্ট উইথ এ ওয়ার্ম অ্যান্ড প্রফেশনাল গ্রেটিং, গো টু দ্য পয়েন্ট। সে কোন প্রথমে আপনি তাকে একটা গ্রেটিংস দেন, যে হাই অমুক বা ডিয়ার এই সেই, এখানে অনেকগুলো এক্সাম্পল আছে। তারপর হচ্ছে গেট টু দ্য পয়েন্ট। তো এখানে এই যে বলেই দিয়েছে, কভার লেটার ইজ নট দ্য টাইম টু রাইট এ নভেল অ্যাবাউট ইয়োরসেলফ। আমরা নিজেদের সম্পর্কে খুব বেশি বলি। আহ, সবসময় এটা একটু ট্রাই করা যে আপনার নিজের অনেক এক্সপিরিয়েন্স আছে, এটা বলার থেকে ভালো হচ্ছে আপনি কাজটা, মানে কি কি কাজ করেছেন এটা বলা। আমরা তো বলতেই পারি যে আমার 5 বছরের এক্সপিরিয়েন্স, বাট বিষয়টা হচ্ছে 5 বছরের এক্সপিরিয়েন্স থেকে ইম্পর্টেন্ট আমি 5 বছরে কি কাজ করেছি সেটা। ঠিক আছে? তো পয়েন্ট ধরে কথা বলা, নিজের সম্পর্কে না বলে তার কাজ বা সে কি করতে চাচ্ছে সেটা সম্পর্কে কথা বলা। তারপর হচ্ছে তার আপনার কি কি কোন টাইপের স্কিল হচ্ছে তার দরকার, সেটা আপনার আছে কিনা সেই জায়গাগুলোতে ফোকাস করা। ঠিক আছে? বা আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, বা যদি এক্সপিরিয়েন্স নাও থাকে, তারপর আপনি বলতে পারেন যে আমি হচ্ছে এটা এভাবে তুমি করতে নিতে পারো। বা হচ্ছে তার কাজকে বারবার মেনশন করার ট্রাই করা, যে তার কাজ, সে যেটা চাচ্ছে সেটা করতে আপনি পুরোপুরিই করতে পারবেন, পাশাপাশি কিভাবে করতে পারবেন সেই পয়েন্টগুলো দু একটা বলা। আমরা তো নর্মালি এটা নর্মাল কথাবার্তা, আমি আমার সম্পর্কে বলি, আমি কাজটি করতে পারবো এটা বলি। বাট সেটা না বলে তার কাজকে আপনি ব্রিফ করেন এবং কিভাবে করবেন সেটাও আপনি বলেন, এক্ষেত্রে হেল্প হয়। তারপর হচ্ছে ফলো ডিরেকশন, ম্যানি পটেনশিয়াল এমপ্লয়। আচ্ছা, তার যে ডিরেকশনটা আছে, অবশ্যই বায়ার একটা ডিরেকশন দিবে, সেটাকে হচ্ছে একটু করা, মেনশন করা। ঠিক আছে? বা ফলো করা তার ডিরেকশনটাকে। তারপর হচ্ছে ক্লোজ দ্য সেল, মেক শিওর রিলেট। আচ্ছা, এখানে আমি এই লিঙ্কটা আপনারা যদিও সার্চ করে পেতে পারেন, আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা এটা একটু দেখে নিবেন, এটা হেল্প হবে। কারণ এক্সাক্ট কোনো ফরম্যাট আসলে বায়ার রিকোয়েস্টে নাই যে আমি এই ফরম্যাটে দিলেই সে খুশি হবে। বায়ার অনুযায়ী এটা ডিপেন্ড করে। তো আমরা যদি এই পয়েন্টগুলোকে মাথায় রাখতে পারি এবং এই পয়েন্টগুলো নিয়ে বায়ারের সাথে কমিউনিকেট করি, সেটা আমাদের জন্য হেল্পফুল হয়। তারপর read it, edit and consider before you click send. Take another look at the job description, the criteria, cover letter. আচ্ছা, বলছে এটা একটু রিভিশন করা, যে আমার
আমি যেটা পাঠাচ্ছি সেটা হচ্ছে নর্মালি ঠিক আছে কিনা, তার ক্রাইটেরিয়ার সাথে ঠিক আছে কিনা। কারণ আপওয়ার্কের এক একটা রিকোয়েস্ট করা বা এক একটা বিষয় সাবমিট করার অর্থ হচ্ছে আপনি একটা জবের জন্য অ্যাপ্লাই করছেন। এখানে ম্যাক্সিমাম কাজগুলাই থাকে লং টার্ম বেসিসে, প্রজেক্ট বেসিসে। তো সেই জায়গাতে আমরা যদি একটু সময় নিয়ে করি, এটা আরেকটু বেটার হওয়া পসিবল। ঠিক আছে? এবং পোর্টফোলিওটা এখানে ইম্পর্টেন্ট। এখানে আমি জানি না কোথাও বলেছি কিনা, বাট পোর্টফোলিওটা অবশ্যই দিবেন। আপনি যখনই কোনো বায়ারকে কোনো রিকোয়েস্ট করছেন, আপনি সুন্দর করে যে যে কাজগুলা ফোকাস করছেন ওই কাজ রিলেটেড কিছু পোর্টফোলিও করেন। হতে পারে সেটা আর্টিকেল রাইটিং, হতে পারে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, হতে পারে এসইও, যাই হোক না কেন আপনি যে পার্টটা নিয়েই কাজ করতে আগ্রহী আপাতত নিজের কিছু পোর্টফোলিও করেন। কয়েকটা পোর্টফোলিও রেডি করতেও কিন্তু বেশ কিছুটা সময় আমাদের দরকার। সেটা ২-৩ দিনেই যে হয়ে যাবে এমন না। আপনি একটু আর্লি করার ট্রাই করেন। নিজের কিছু পোর্টফোলিও তৈরি করেন এট লিস্ট। আপনার এক্সপেরিয়েন্স থাকুক বা না থাকুক। ইভেন এই পোর্টফোলিও থাকলে শুধুমাত্র আপনার যে আপওয়ার্কে হেল্প হচ্ছে এমন না। আপনি সেম পোর্টফোলিও ফাইবারে দেখাতে পারছেন, আপওয়ার্কে দেখাতে পারছেন, ইভেন আমাদের লোকাল মার্কেট প্লেসেও এগুলো ব্যবহার করতে পারছেন। এটা কিন্তু হেল্প হয় যে আপনি কোনো একটা ক্লায়েন্টকে একটা স্যাম্পল দেখাবেন, কাজের স্যাম্পল দেখাবেন, তাকে কিন্তু দেখাতে পারছেন যে আপনি এই কাজটা করতে পারেন বা এভাবে স্টেপগুলো এটা। এবং ডে বাই ডে পোর্টফোলিওটাও কিন্তু আপডেট হতে থাকে অনেকটা সিভির মতো। যে আমি আজকে করলাম, আজকে যেটা হয়েছে সেটার কোয়ালিটি ২ দিন পরে আরেকটু বেটার হবে, যে আরো কিছু আমি অ্যাড করতে পারি কিনা, আমার স্কিলটা আরেকটু ডেভেলপ করে পোর্টফোলিওতে আরো কিছু ইনক্লুড করা যেতে পারে বা আমার কাজের এক্সাম্পল অ্যাড করা যেতে পারে। তো এভাবে করেন, আই থিঙ্ক তেমন কোনো প্রবলেম হবে না এবং আপনাদের সাবমিট করার প্রসেসটা আদার্স থেকে ভালো হবে। তারপরে কি কনফিউশন রয়ে গেল? ব্যাপারটা এমন হইলে বলেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে ইমেজে গেলে আমরা এগুলো যদিও জবের জন্য, এখানে এগুলা দেখবেন, দেখে দেখে আইডিয়া নিবেন। এটা এটা একটা হচ্ছে I am web developer. I can write effective cover letter for Upwork. এটা আপওয়ার্কের কভার লেটারের একটা এক্সাম্পল। এটা যদি একটু দেখেন, এরকম প্রচুর এক্সাম্পল আপনারা অনলাইনে পাবেন। ঠিক আছে? যদিও ওয়েব ডেভেলপমেন্ট, সে হচ্ছে হ্যালো লোকে তার ক্লায়েন্টকে হচ্ছে মেনশন করেছে, তার নাম বলেছে এবং কিভাবে কথা বলেছে, সে কি কি পারে এবং সে কি কি করেছে টোটালি আন্ডারস্ট্যান্ড। তো এটাকেও আরেকটু ফাইবার আপওয়ার্ক যেটা বলেছে এই পয়েন্টগুলো যদি আমরা এখানে নিয়ে আসতে পারি, এটাকে আরেকটু ইমপ্রুভ করা যেতে পারে। এভাবে কিছু স্যাম্পল রাখেন নিজের জন্য করে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে বা ডিফারেন্ট ডিফারেন্ট ফায়ারের জন্য আপনি জাস্ট ভেতরের বিষয়গুলো একটু চেঞ্জ করে করে দিবেন। আমাদের প্রবলেমটা আমরা পুরোপুরি কপি পেস্ট নির্ভর হয়ে যায়, যে একটা লিখি সবাইকে ওইটাই পাঠাতে থাকি। হয়তো সে আমি ভেতরে লিখেছি ফেসবুক নিয়ে, আমি ওই সেম জিনিসটা কোনো ইউটিউব মার্কেটিং নিয়ে যে কাজ চাচ্ছে তাকে আমি পাঠিয়ে দিচ্ছি। এরকম প্রচুর হয়। তো এটা একটু মেনটেন করতে পারলেই হবে। এখানে প্রচুর স্যাম্পল পাবেন, এটাও একটা স্যাম্পল। এটাও হচ্ছে আপওয়ার্কে সে অ্যাপ্লাই করেছে এবং তার দেখেন সে এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে। এটা ইম্পর্টেন্ট। যদি আপনাদের এক্সাম্পল থাকে, সে যেহেতু ওয়েব ডেভেলপার, সে কয়েকটা ওয়েবসাইট করেছে এবং সেই ওয়েবসাইটের এক্সাম্পল দিয়ে দিয়েছে। আপনি যদি কোনো পেজের ম্যানেজ করে থাকেন, তাহলে আপনি এখানে চাইলে আপনার ওই পেজের লিঙ্কটা দিয়ে দিতে পারেন বা আপনার পোর্টফোলিওর মধ্যে আপনি পেজের লিঙ্ক সহ ওইটাকে ব্রিফ করে দিতে পারেন।
এটা আরো রিয়েলিস্টিক মনে হবে। যে আপনি একটা পোর্টফোলিও করলেন, ওই স্ক্রিনশট গুলা কোথা থেকে নিয়েছেন সেটাও মেনশন করে দিতে পারেন। তাহলে সে ওই জায়গাতে গিয়ে সেটা চেক করে যদি দেখে, সে আরো আপনার প্রতি হবে, আকৃষ্ট হবে। এখানে এরকম অনেক পাবেন কভার লেটারের এক্সাম্পল। এখান থেকে দেখে আপনারা নিজেরা নিজেদের মতো করে একটা ফরম্যাট দেন। আমি ফরম্যাট কখনো কাউকে ওইভাবে লিখে দেই না, যদিও আমি ভালো রাইটার না, এটা আমি সবসময় বলি। আর লিখে দিলে প্রবলেমটা হয় সবাই ওই একটাই কপি করে। বাট ওয়ে গুলা জানলে আমরা সেভাবে করতে পারবো, সমস্যা নেই। এখানে আমরা সবাই ভালো করতে পারি। এরকম প্রচুর পোর্টফোলিওর এক্সাম্পল পাবেন আপনারা। শুধু আপওয়ার্ক কভার লেটার এটা লিখে সার্চ করলেই পাবেন, যে কোনো প্ল্যাটফর্মের কভার লেটার সার্চ করলেই পাবেন। ইভেন আমরা তো জবের জন্য অ্যাপ্লাই করি কন্টিনিউয়াসলি। আমরা তো মোটামুটি সেই জায়গা থেকে সেখানেও যেভাবে আমরা লিখে থাকি, ব্যাপারটা অনেকটা এরকম। ক্যাম্পাসিয়া প্রজেক্ট যে কভার লেটার, এটা সে একটা এক্সাম্পল এখানে রেখেছে। এটা যদি আপনারা একটু দেখেন, কয়েকটা পয়েন্ট এখানে দিয়েছে। হ্যালো, দুইটা হচ্ছে সাবমিট ইওর ক্যাম্পাসিয়া প্রজেক্ট ফাইল ফ্রম, আচ্ছা, your transcript, I'm writing apply to job, submit your, মানে তার প্রজেক্টটা কিন্তু এখানে সে মেনশন করে দিয়েছে। তারপর হচ্ছে অফার দ্য আই এম ফ্রিল্যান্স, তার এক্সপিরিয়েন্সটা কয়টা পয়েন্টে কথা বলেছে, এটা সব রিকোয়ার্ড বেসিক টু অ্যাডভান্স এডিট, আচ্ছা, প্রজেক্ট সাম রেকর্ডিং, আচ্ছা, তারপর হচ্ছে টু অ্যাডিং ক্যাপাসিটি নলেজ বিফোর প্রজেক্ট, দেখেন সে তার, এটা ইম্পর্টেন্ট, সে যে কাজ করেছে সেটার সে একটা এখানে লিংক দিয়ে দিয়েছে। আমি অ্যাভেলেবল, লুকিং ফরওয়ার্ড হিয়ারিং ফর ইউ, ওয়ার্ক এন্ড কম্পিটিশন সার্টিফাইড। সে এখানে তার একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে। তো পোর্টফোলিও তো কয়টা পয়েন্টে কথা বলেছে, 6টা পয়েন্টে কথা বলেছে। তো এটা ভালো, অনেকটা এরকমই হয়ে থাকে ম্যাক্সিমামই। এটা ভালো এক্সাম্পল, কারণ এখানে তার যে পয়েন্ট, সে পয়েন্ট ধরে ধরেই কিন্তু কথা বলেছে। দেখেন তার ডিটেলে কি আছে, the subtitle are on the document already marked with title, project back also expert in, এই যে সে যে পয়েন্টে কথা বলেছে, আর প্রোভাইড হচ্ছে সার্টিফিকেট, সে সেই পয়েন্টেই কথা বলেছে। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই যে সে, আচ্ছা, মানে পয়েন্ট অনুযায়ী কথা বলতে হবে বেসিক্যালি। আমার ক্লায়েন্ট কি চাচ্ছে, সেই তার কথাগুলোকে বারবার রিপিট করা, মানে রিপিট করা বলতে এক কথাই বারবার বলা না, ভিন্ন ভিন্ন আঙ্গিকে বলা, ঠিক আছে। এটা আমার দেখে ভালো লাগলো, এটা আমি সেভ করে রাখি। এটা একটা ভালো এক্সাম্পল হতে পারে। আপওয়ার্কে দেরি করা যাবে না কে বলেছে? আচ্ছা, ফাইবারেও তো সময় নেওয়া যায়। আপনি রিফ্রেশ না করলে এটা তো ঘন্টার পর ঘন্টাই থাকবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারেন যে আগে দেওয়ার চেষ্টা করা। বাট কয়েকটা আপনি যদি স্যাম্পল লিখে রাখেন, তার মানে এই না যে আমাকে অনেক ভেবে চিন্তে 2-3 ঘন্টা সময় নিয়ে আমি একটা বায়ার রিকোয়েস্ট পাঠাবো, এমন না। আপনি প্রথম প্রথম প্র্যাকটিস করলে পরবর্তীতে দেখবেন যে উম, হয়ে যাচ্ছে। আর এখানে একটা বিষয় আছে যে আমি আহ, এখন
আমরা ভালোভাবে বললেও অনেক সময় বায়ার সেটাকে নাও দেখতে পারে। এটা তো ভাই হচ্ছে লাকের একটা বিষয় তো থাকবেই। ঠিক আছে? আমরা আমাদের বেস্টটা দিব, পরবর্তীটা হচ্ছে আহ, তারা যদি আমাদের একসেপ্ট করে ভালো, না করলে এখানে করার কিছু নাই, বায়ার আপনাকে নাও নিতে পারে। আপনি সবকিছু মেনটেন করে লিখেছেন, যদি তাই হতো যে ভালোভাবে লিখলেই পাওয়া যায়, তাহলে তো সবাই কাজ দিত। কিন্তু আমরা বেটারটা ট্রাই করব, বেটারটা ট্রাই করলে আমার হচ্ছে সাকসেস আসার সম্ভাবনাটা বেশি। সো এই কারণেই বেটারটা সবসময় আমরা ট্রাই করব। এখন আমি যে পয়েন্টগুলা এখান থেকে আমি বললাম, ধরেন এভাবে আমরা কয়জন করি, এটাই যদি আমার এক্সাম্পল হয়, তাহলে এভাবে আমরা কয়জন করি, আমরা নিজেরা একটু চিন্তা করি যে আমরা এভাবে করি কিনা, বা এটা অসম্ভব কিনা যে আমরা এভাবে করতে পারবো না, এরকমও তো না, আমরা সবাই পারবো, সবাই ক্যাপাবল, তাই না? আচ্ছা, লিখতে থাকেন, আই থিংক সাকসেস আসবে। আর হচ্ছে পোর্টফোলিও গুলার দিকে সবাই একটু নজর দেন, নিজের কিছু পোর্টফোলিও করা, এটা নজর দেন। পাশাপাশি হচ্ছে নিজের স্কিলটাকে একটু ডেভেলপ করার ট্রাই করতে হবে। অ্যাটলিস্ট কিছু কিছু প্রজেক্ট যদি আপনি কোনো ক্লায়েন্টের কাজ নাও পেয়ে থাকেন, আমি বলবো নিজের জন্যই করেন। আমি আপনাদের একটা কাজ দিয়েছিলাম যে আপনাদের নিজের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাতে ফলোয়ার বাড়ান, এবং সেখানে কি প্রবলেম, কি চ্যালেঞ্জেস ফেস করছেন, সেটা একটু চিন্তা করে তারপর ওইটাই কাজের এক্সাম্পল হিসেবে ক্রিয়েট করেন। আমি ক্লায়েন্টের কাজ পাওয়ার আগে তো আমাকে নিজে একটা ডেমো কাজ করতে হবে, তাই না? প্রয়োজনে আপনি ইউটিউবে একটা ভিডিও আপলোড করে সেটাকে র্যাঙ্কে আনেন, সেটাকে হচ্ছে ভালো ভালো কিওয়ার্ড দিয়ে সেটা এক্সাম্পল হিসেবে ক্রিয়েট করেন, দেখবেন কনফিডেন্স অনেক বেড়ে যাবে সব জায়গাতেই। আমরা হয়তো কাজ শিখেছি, দেখেছি, প্র্যাকটিস করেছি, বাট প্র্যাকটিক্যালি কিন্তু আমাদের কোনো কাজ নাই। তো সেই জায়গা থেকেও কিন্তু অনেক শেখার বাকি। যখন আমরা প্র্যাকটিক্যালি কিছু করতে যাব, রিয়েল বিষয়টা আমাদের সামনে চলে আসবে যে না, আমি হচ্ছে এটা আদৌ আমার জন্য কতটুকু আমি করার জন্য উপযুক্ত, বা আমার স্কিল আছে। এটা তো একদিনে হবে না, ডে বাই ডে হবে। এভাবে ট্রাই করে। ওকে, আমাদের সময় অলরেডি শেষের দিকে। আমি জাস্ট আপনাদের কিভাবে একটা ব্লগ সাইট ফ্রিতে আমরা করতে পারি সেটা দেখে আমি আমার ইয়েটা শেষ করব, ক্লাসটা শেষ করব। ব্লগার নিয়ে কেউ একটু দেখেছিলেন? কালকে হইলেই তো ভালো। আচ্ছা, আপনি কি কিনে ফেলেছেন নাকি কিনবেন? সমস্যা নেই, আপনি নিতে পারেন। ওইটা সেট আপ আমি দেখাই দিব কিভাবে করবেন। প্রিমিয়াম যদি ক্র্যাক হয় তাহলে কিন্তু পরে বিপদে পড়বেন। করতে পারেন, বাট প্রিমিয়ামটা সেটা খুব কঠিন কাজ হয় না যে প্রিমিয়াম থিম কালেক্ট করা, অনেক জায়গায় পাওয়া যায়। বাট প্রিমিয়ামটা ক্র্যাক করা থাকলে 5-6 মাস ভালো চলে, তারপর ঝামেলা শুরু করে। এর আগে আমি এরকম একটা ঝামেলায় পড়ছিলাম। এজন্য প্রিমিয়াম হলে প্রিমিয়ামই হওয়া উচিত, একদম অফিসিয়ালটা নেওয়া উচিত। আচ্ছা,
প্রথমেই খুব বেশি ইনভেস্ট করবেন না, এটা আমি বলবো। কারণ প্রথমেই খুব বেশি ইনভেস্ট করলে পরবর্তীতে মোটিভেশন থাকে না। আস্তে আস্তে আগান। আচ্ছা। হুম, সেটা যদি হয়, ড্রিম প্রজেক্ট হলে অবশ্যই করেন। আর এটা করতে পারলে, আপনি যদি ব্লগ নিয়ে কাজ করেন 2-3 মাসে দেখবেন আপনার ভালো একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। কারণ আমরা যদি কাজের মধ্যে থাকি, রিয়েল প্র্যাকটিসটা হয়। আর কাজের মধ্যে না থাকলে রিয়েল প্র্যাকটিস হয় না। যখন আপনার অনেকগুলো এক্সাম্পল হয়ে যাবে, আপনি যেভাবে দেখাইলেন যে একটি পেজ নিয়ে কাজ করছেন, তো এটা বায়ারকে দেখাতে পারলে অনেক বেশি হেল্প হয়। ঠিক আছে? তো যদি নিজের একটা ভালো ব্লগ সাইট করতে পারেন, সেটার কিছু কন্টেন্ট, ভালো কন্টেন্ট দিয়ে কিছুটা র্যাঙ্কে আনতে পারেন কিছু কিওয়ার্ডকে ফোকাস করে, হতে পারে আপনি বাংলা কিওয়ার্ডকে ফোকাস করে র্যাঙ্কে আনলেন, এটাও হতে পারে, প্রবলেম নাই। লোকালি আমাদের অনেক, মানে বাংলাদেশে অনেক লোকাল বিজনেসের ক্ষেত্রে বাংলা কিওয়ার্ড টার্গেট করা হয়। সো এটাও হতে পারে। কোনটা? হ্যাঁ, রোর বাংলা। ওইটা অনেক আগে থেকেই, মানে আমি একটা প্রোগ্রামে ছিলাম রোর বাংলার, সম্ভবত এটার করেছে বুয়েটের একটা ছেলে, তাই না? আমি যতটুকু জানি। ওনার, হ্যাঁ, ওনার সাথে আমি একটা ছিল, মানে একটা প্রোগ্রামে ছিলাম আর কি, ওই সময় আর কি 2015-র দিকে। কিভাবে শুরু করেছে, কিভাবে কি করেছে, এটার কাহিনী শুনলাম, ভালোই। এটা শুরু করতে সে কি কি প্রবলেম ফেস করেছিল। কন্টেন্টও ভালো মোটামুটি ওদের, এবং বাংলাদেশে বলা যায় যে টপ ব্লগ সাইট গুলার একটা। ওদের কন্টেন্ট গুলো ভালো। আচ্ছা, এখানে স্টার্ট ইওর ওয়েবসাইট আমরা যাব। এখান থেকে জাস্ট ফ্রি ব্লগ সাইট প্র্যাকটিসের জন্য এটা আমাদের জন্য হেল্প হবে। তো প্রথমেই আমরা যেটা করব, একটা ইমেইল অ্যাড্রেস দিব। আজকে জাস্ট কিভাবে একটা ব্লগ সাইট ওপেন করতে হয় সেটা দেখেন। গতকালকে আমি দেখেছিলাম হচ্ছে ব্লগার, ব্লগ স্পটে, তো গুগলের, আর এটা হচ্ছে মাইক্রোসফটের। তো একটা ইমেল অ্যাড্রেস দেন, এরপরে হচ্ছে একটা ইউজার নেম দিতে হবে। মনে করেন আমি এখানে একটা ইউজার নেম দিলাম LEDP 49। একটা পাসওয়ার্ড দেন যেটা মনে থাকে। এরকম একটা পাসওয়ার্ড দিলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট। আচ্ছা, এটা অলরেডি আমি ব্যবহার করেছি, এজন্য এটা এরকম দেখাচ্ছে। আচ্ছা, এটা আমি লগ ইন করি, মাল্টিপল নাই, তো এটা দিয়ে লগ ইন করতে হবে। তো আমরা ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যখনই লগ ইন করবো তখন এরকম আসবে। সো আমরা এখানে আমাদের সাইটের ডোমেইনটা দিব। তো আমরা কি ডোমেইন পেতে চাই? মনে করেন আমি পেতে চাই হচ্ছে আহ, কিছু একটা বলেন আপনারা, আমার মাথায় তো আসছে না। আপনাদের কি যেন চুজ করা ছিল, ওরকমই একটা কিছু বলেন। মার্কেটার। আচ্ছা, DM টিম। DM টিম ফাঁকা নাই। না, মার্কেটার আলম, আপনি নিজেই দেখেন, সমস্যা নেই। আপনারা এটাও দেখতে পারবেন। আমি অন্য একটা নেই, LEDP DM টিম।
এটা পাবো ledpdmteam.wordpress.com, এই ফ্রিটা আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে, সিলেক্ট, এবং এখানে আমার প্ল্যান দিয়েছে, আমি না করে এটা ফ্রি সাইটে যাচ্ছি, স্টার্ট উইথ এ ফ্রি সাইট। আচ্ছা, এরপরে আমার এটা যদি আমি যাই ledpdmteam.wordpress.com, এখনো সম্ভবত এটা লঞ্চ হয়নি, আমাকে লঞ্চ করতে হবে, কামিং সুন, এখনো লঞ্চ হয়নি। এই যে কামিং সুন, এখানে ক্লিক করলে এখানে দেখবেন হচ্ছে ভিজিট সাইটে ক্লিক করলে এই যে লঞ্চ সাইট, এটা লঞ্চ করে দিলাম। তো সাইটটা লাইভ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমি এখানে যেটা করব সেটা হচ্ছে স্কিপ পারচেস, তারা পারচেস করতে বলবে, স্কিপ করব, এখন আবার স্টার্ট ফ্রি সাইটে যাব। এখন লঞ্চ হয়ে যাওয়ার কথা, আমি একটু দেখে নিই। হ্যাঁ, এটা ওয়েবসাইটটা হয়ে গিয়েছে। এলইডিপি ডিএমটিএম, এখানে খুবই লিমিটেড কাজ করা যায়, ব্লগ সাইটের মতোই। আহ, এটা সাবডোমেইন ক্রিয়েট হয়েছে wordpress.com, এটার আন্ডারে, এই রুট ডোমেইনের আন্ডারে। এটা আগে অনেক জনপ্রিয় ছিল, যেহেতু ফ্রিতে করা যেত, অনেকেই এটা করতে, এখন অনেকেই করে, এভাবে নিজের ব্লগ সাইট নিয়ে কাজ করে। আচ্ছা, এখানে এসইও করা যায় না, এই হচ্ছে প্রবলেম। এরপরে হচ্ছে এখানে আমরা যদি এই যে দেখেন ডাব্লিউপি অ্যাডমিন, এইটাতে যাই, ঠিক আছে, ডাব্লিউপি অ্যাডমিন, এইটাতে গেলে আমাদের একটা অ্যাডমিন প্যানেল দিবে, এটাকে বলা হচ্ছে সিএমএস, ঠিক আছে, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে পুরো ওয়ার্ডপ্রেসকেই বলা হয়, এবং ওয়ার্ডপ্রেস আপনারা জানেন যে অনেক বেশি পপুলার। কেউ কেউ বলে যে 45% ওয়ার্ল্ডে যত ওয়েবসাইট আছে তার 40 থেকে 45% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে করা, কেউ কেউ বলছে 25 বা 30, বাট বলা যায় যে চোখ বন্ধ করে বলা যায় যে ম্যাক্সিমাম ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি হয়, কারণ এটা সহজে করা যায়। আচ্ছা, এরপরে এখানে দেখেন অনেকগুলা অপশন আছে, যেটা ফ্রিতে, এই অপশনগুলো বলা যাচ্ছে যে মোটামুটি এনাফই বলা যায়। তো আমরা এই অ্যাপিয়ারেন্স থেকে থিমে যদি যাই, তাহলে ফ্রি কিছু থিম পাবো। এগুলো দেখেন 196টা থিম, এখান থেকে আমি একটা থিম নিই। এই থিমটাই, এই থিমটাই নেই। এই থিমটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ করতে হবে। সো অ্যাক্টিভটা লোডিং নিচ্ছে। কাস্টমাইজ, এটা আমি দিব না, কাস্টমাইজ আমি পরে করব, এখন না। নিউ থিম অ্যাক্টিভ, দেখি অ্যাক্টিভ হয়েছে কিনা, আমরা একটু দেখে আসি। এই যে থিমটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো আমরা চাইলে কন্টেন্ট চেঞ্জ করে এভাবে নিজেদের ব্লগ সাইট হিসেবে করতে পারি, বাট এখানে প্রবলেমটা হচ্ছে আপনাদের এসইওর কাজগুলা করতে পারবেন না, অন পেজ এসইওর যে কাজগুলা সেগুলো কিন্তু করা যায় না, যে কারণে এটার পপুলারিটি আস্তে আস্তে এখন কমে যাচ্ছে, যদি অনেকেই করে। তো এভাবে আমরা একটা সাইট ক্রিয়েট করা এবং থিম ইনস্টল করতে পারি। তো আপাতত যাদের ওয়েবসাইট এখনো নাই, আমি বলবো যে ওয়ার্ডপ্রেসের এই সাইট মানে এই সিএমএস এর যে অপশনগুলো আছে, এটা পরিচিত হওয়ার জন্য জাস্ট আমি এটা আপনাদেরকে দেখাইলাম যে কোথায় কি আছে, জাস্ট এতটুকু, আপাতত এটা একটু পরিচিত হন, পরবর্তীতে যেটা হেল্প হবে। আমরা তো আর প্রফেশনাল ওয়েব ডিজাইনার হব না, তো কোনো একটা ক্লায়েন্ট যদি আমাদেরকে একটা ওয়েবসাইট দেয় অন পেজ এসইও করার জন্য, বাট আমরা যদি অপশনগুলো না চিনতে পারি, তাহলে তো হইল না। তো সেই কাজটা যাতে না হয়, সেই কারণেই কিন্তু আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো। এটার মিনিং এটা না যে আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করব, এটা না।
যে যে অপশনগুলো মার্কেটিং এ লাগে সেগুলোই আমাদের দরকার হবে। এই, তো আপনি একটু ট্রাই করেন, ট্রাই করে দেখেন যে করতে পারেন কিনা, একটা থিম ইনস্টল করতে পারেন কিনা আপাতত। পরে আমরা একটা পেজ ক্রিয়েট করে একটা কন্টেন্ট আপলোড করে অন পেজ এসইও করা শিখতে পারলে আমাদের মোটামুটি কাজ শেখা হয়ে যাবে ওয়েবসাইটের অন পেজ এসইও। আচ্ছা, গতকালকে আপনাদের ক্লাসে আনিস ভাই বলল যে অন পেজ অপটিমাইজেশন বলতে কি বোঝেন? সবাই মনে হইলো যে টার্মটা কখনো শুনেন নাই। এটা কেন হইলো? আমি টার্মটা কি কখনো বলি নাই আপনাদেরকে? এটা হয়েছে কি, অন পেজ এসইও এই টার্মটা কখনোই বলি নাই। এটা এটা তো এলইডিপি এসেও জিজ্ঞাসা করতে পারে। তো খুবই নর্মাল একটা টার্ম, বলতে পারলেন না, ইভেন অনেকেই বললেন জানি না। অ্যাটেন্ডেন্স নিব এখন। পরে নিলয় ভাই দেখলাম বললেন। রাতে কাজ, আচ্ছা, কাজ, ও আচ্ছা, কোথায় টিউশন করা? হুম, বুঝতে পেরেছি। ভালো, আর এই করোনার সময় তো আরো ভালো, এ ধরনের সাপোর্ট দরকার। করেন, সমস্যা নেই, প্রায়োরিটি বেজেই কাজ করে, নো প্রবলেম। সব, আচ্ছা, ভালো হইলে তো ভালো, আপনাদের জন্য হেল্প হবে। না, আমার ক্লাস আসলে এত ভালো না। আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা একটু দিবেন সবাই। সিফাত সাদিয়া আপু আছেন, নরেন কবির পুষ্পিতা নাই, সারা সুমাইয়া, মোহাম্মদ শাহাবুল আলম আছেন, মোহাম্মদ, আপনি তো গতদিন ছিলেন না ক্লাসে, আমি তো দেখেছি। আচ্ছা, দিয়ে দিলাম, যান। মোহাম্মদ জুয়েল শিকদার নাই, জুনায়েদ হোসেন অন্তর নাই, সাজ্জাদুল ইসলাম হীরা, হীরা ভাই তো মাঝে মাঝে আসেন, মাঝে মাঝে থাকেন না, আছেন আপনি? কাজী হুমায়রা রশিদ আপু আছেন, মোহাম্মদ সানাউল্লাহ, মোহাম্মদ আল আমিন, সাফিয়া জিন্নাত সুমাইয়া, আরাফাত রহমান, মোহাম্মদ ফজলুল হক, আশিক ইকবাল, মোহাম্মদ সাইদুল ইসলাম, নাজমুল হোসাইন, আচ্ছা, আপনারটা তো দিয়েছি, খাদিজা আক্তার, মাহমুদুল হাসান, মেহরাজ হোসাইন মুন্না। আপনি কি কোনো ফ্রেন্ডকে ইনভাইট করেছিলেন ক্লাস করার জন্য? আহ, আমাকে অফিসিয়ালি কিছু বলে নাই, এজন্য আমি কন্টিনিউ করতে পারি নাই ওনার সাথে। আচ্ছা, ইন্দ্রজিৎ কুমার সরকার, রনি আহমেদ, হাসিবুর রহমান সজীব,
নাফিসা ইসলাম নাই, ইসমাত আরা জাহান ঈশা, তাসনিম ইসলাম, মোহাম্মদ ইউসুফ, ফারজানা জামান, মোহাম্মদ শাহাদাত হোসেন শাওন, মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইফতাক খাইরুল, মোহাম্মদ কামরুল হক, মোহাম্মদ মনির হুসাইন। কেউ বাকি আছেন কি অ্যাটেন্ডেন্স দেওয়ার? জি, থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।